হুম, চলো আমরা এখানে কি পড়ছি? আমরা এখানে মেনলি স্পিকার সম্বন্ধে পড়ছি। তার আগে এই পয়েন্টটা দেখে নাও। এ হাউস ক্যান ডিক্লেয়ার দ্য সিট অফ এ মেম্বার ভ্যাকেন্ট if he is absent from all his meetings for a period of 60 days without permission। দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমাদের প্রচুর মেম্বার আছে তারা কিন্তু সবসময় হাউসে যায় না। ঠিক আছে, তোমরা দেখবে যখন ওই পার্লামেন্টের ভোট হয়, লোকসভার ভোট হয়, বলা হয় এই মেম্বার এর উপস্থিতির হার মাত্র 10%, বলে না এর উপস্থিতি, অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিতির হার মাত্র 15%। তা এখন অনেক মেম্বারই আছে যারা কিন্তু পার্লামেন্টে রেগুলার যায় না। তো এটা নতুন কোনো কথা নয়, তুমি পার্লামেন্টে যাও না বা যেতে পারো না, বা তোমার দলের কোনো সমস্যা আছে, বা তোমার ব্যক্তিগত সমস্যা আছে, বা তোমার শারীরিক সমস্যা আছে, থাকতেই পারে। কিন্তু তুমি যদি পার্লামেন্টে টানা 60 দিন অনুপস্থিত থাকো, তোমাকে পার্লামেন্টকে জানিয়ে দিতে হবে যে তুমি কেন অনুপস্থিত আছো। তুমি যদি সেটা জানিয়ে যাও, কোনো সমস্যা নেই। বাট তুমি যদি পার্লামেন্টের পারমিশন না নিয়ে টানা 60 দিন অনুপস্থিত থাকো, তাহলে সেক্ষেত্রে পার্লামেন্ট কিন্তু তোমার মেম্বারশিপ ডিসকোয়ালিফাই করে দিতে পারে। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, পার্লামেন্টের কাছে কিন্তু সেই ক্ষমতা আছে, পার্লামেন্ট তোমার মেম্বারশিপ ডিসকোয়ালিফাই পর্যন্ত করে দিতে পারে তুমি যদি টানা 60 দিন উইদাউট পারমিশন, পার্লামেন্টের পারমিশন, তুমি যদি অনুপস্থিত থাকো। ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট যেটা বলা হয়েছে, আর্টিকেল 93 of the constitution provides for the election of both speaker and deputy speaker। স্পিকার এবং ডেপুটি স্পিকারের কথা এবং ইলেকশনের কথাও আর্টিকেল 93-তে বলা আছে। প্রথমত তোমাকে জানতে হবে যে স্পিকার ডেপুটি স্পিকার কি। মাথায় রাখবে, যে কোনো ক্লাবে যেমন একজন করে সভাপতি থাকে, যে কোনো ক্লাবে থাকে, নতুন কিছু না। ঠিক আছে, থাকে না ক্লাবের সভাপতি, তাকে আমরা কি বলি? ক্লাবের প্রেসিডেন্ট বলি। আর কোন ক্লাবে যে সম্পাদক থাকে তাকে আমরা ক্লাবের সেক্রেটারি বলি। এটাই আমরা বলে থাকি। তো তো ঠিক সেইভাবে যে কোনো সভার কিন্তু একটা সভাপতি থাকে। তাহলে পার্লামেন্ট যদি একটা সভা হয়, মানে তাদের দুটো দুটো হাউস আছে, লোকসভা আছে, রাজ্যসভা আছে, তাহলে সেই নিরিখে লোকসভারও একজন সভাপতি থাকবে, রাজ্যসভারও একজন সভাপতি থাকবে। লোকসভার সভাপতিকে বলে স্পিকার, যিনি লোকসভার প্রিজাইডিং অফিসার। আর রাজ্যসভার সভাপতিকে বলে রাজ্যসভার চেয়ারম্যান। উপরাষ্ট্রপতি তার পদের অধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হন, সেটা আমরা আর্টিকেল 64-এ পড়েছি, তাই তো? তাহলে লোকসভা স্পিকার সম্বন্ধে আমরা যদি বলি, লোকসভা স্পিকারকে, তিনি হলেন প্রিজাইডিং অফিসার অফ লোকসভা, তিনি হলেন লোকসভার প্রিজাইডিং অফিসার। কে? লোকসভা স্পিকার। প্রিজাইডিং অফিসার মানে কি? সভাপতি, যে যে লোকসভাকে সভাপতিত্ব করে, যে লোকসভাকে প্রিজাইড করে। দ্য স্পিকার ইজ দ্য কনস্টিটিউশনাল অ্যান্ড সেরিমোনিয়াল হেড অফ দ্য হাউস। মাথায় রাখতে হবে, লোকসভার স্পিকার যিনি, তিনি কিন্তু সাংবিধানিকভাবে লোকসভার প্রধান। মানে লোকসভায় তার ক্ষমতা সবচেয়ে বেশি, এবং তিনি কিন্তু শুধু সাংবিধানিকভাবে প্রধান নয়, তিনি কিন্তু সেরিমোনিয়াল হেড। সেরিমোনিয়াল হেড কথাটার মানে কি? তিনি কিন্তু সাম্মানিক ভাবেও লোকসভার কিন্তু মানে অনারারি হেড বলতে পারো। মানে লোকসভার ভেতরে তিনি যা বলবেন সেটাই কিন্তু শিরোধার্য, সেটা সবাইকে মেনেও চলতে হবে। নেক্সট কি বলছে? হি ইজ ওয়ান অফ দ্য মেম্বার অফ লোকসভা। মাথায় রাখবে, লোকসভার স্পিকার। রাজ্যসভার ক্ষেত্রে আমি যেমন একটু আগে তোমাদেরকে বললাম যে উপরাষ্ট্রপতি তার পদের অধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হয়, লোকসভার স্পিকার কিন্তু লোকসভার একজন মেম্বার হয়। যেমন আমি যদি তোমাদেরকে বলি বর্তমান 18তম লোকসভার স্পিকারের নাম কি, তোমরা সবাই জানো, ওম বিড়লা আনসার হবে, তাই তো? ওম বিড়লা হলো 18তম লোকসভা স্পিকার। কিন্তু মাথায় রাখবে, এই ওম বিড়লা কিন্তু লোকসভার একজন মেম্বারও বটে। রাজস্থানে একটা লোকসভা আছে যার নাম কোটা। তোমরা এই জায়গাটার নাম শুনে থাকবে, কারণ কোটা হলো নিটের প্রিপারেশন, আইআইটি প্রিপারেশনের জন্য খুব বিখ্যাত। এই রাজস্থানের কোটা লোকসভার থেকে লোকসভার সাংসদ হয়েছেন ওম বিড়লা, এবং তিনি লোকসভার সভাপতি বা স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন লোকসভার সদস্যদের মাধ্যমে। তাহলে লোকসভার যিনি স্পিকার, তিনি কিন্তু লোকসভার একজন সদস্য, খুব ইম্পর্টেন্ট পার্টও বটে তিনি, মাথায় রাখতে হবে। নেক্সট কি বলছে? হি অর শি he or she presides over a joint sitting of two houses of the parliament। পার্লামেন্টের জয়েন্ট সিটিং এর কথা কোথায় বলা আছে? আর্টিকেল 108-এ বলা আছে। জয়েন্ট সিটিং মানে কি? আমি তোমাদেরকে একবার দুবার বলেওছি। ধরো একটা পার্টিকুলার বিল
সেটা লোকসভায় পাস করলো কিন্তু রাজ্যসভায় আটকে গেল, অর্ডিনারি বিল। বা উল্টোটা, রাজ্যসভায় পাস করলো লোকসভায় আটকে গেল। তো সেই ক্ষেত্রে আহ ধরো যদি সাথে সাথে সেকেন্ড হাউস রিজেক্ট করে দেয়, সেই বিলটা পাস না করায়, সেক্ষেত্রে আমরা জয়েন্ট সেশন প্রেসিডেন্ট সামান করতে পারে, মানে প্রেসিডেন্ট জয়েন্ট সেশন ডাকতে পারে, যেখানে রাজ্যসভা লোকসভার মেম্বাররা সবাই একসাথে বসে ব্যাপারটা সলভ আউট করার চেষ্টা করবে। যদি সেটা না হয়, আর একটা ঘটনা এখানে ঘটতে পারে। ধরো সেকেন্ড হাউস বিলটাকে ঝুলিয়ে রেখেছে, বিলটাকে সরাসরি ফেল করেনি কিন্তু ঝুলিয়ে রেখেছে। এবার প্রেসিডেন্ট সেক্ষেত্রে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস ওয়েট করবে, 6 মাস পরে প্রেসিডেন্ট জয়েন্ট সেশন সামান করতে পারে। আর প্রেসিডেন্ট যখন কোনো জয়েন্ট সেশন ডাকে, যখন জয়েন্ট সেশন তলব করে, সেই জয়েন্ট সেশনের সভাপতিত্ব করে হলো আমাদের স্পিকার স্যার বা স্পিকার ম্যাডাম। আর যদি কোনো কারণে স্পিকার হাউসে উপস্থিত না থাকে, তাহলে রাজ্যসভার চেয়ারম্যান, রাজ্য ডেপুটি স্পিকার, তিনি সভাপতিত্ব করতে পারেন জয়েন্ট সেশন। যদি স্পিকার ডেপুটি স্পিকার কেউ উপস্থিত না থাকে, সেক্ষেত্রে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানও জয়েন্ট সেশন সভাপতিত্ব করতে পারেন। শুধু মাথায় রাখবে, রাজ্যসভার চেয়ারম্যান তিনি কখনো জয়েন্ট সেশন সভাপতিত্ব করতে পারেন না। আমি জয়েন্ট সেশনের একটা নোট পরের দিনের ক্লাসে ইনফ্যাক্ট দিয়েও রেখেছি, তোমরা সেটা তোমাদেরকে পড়িয়ে দেবো। নেক্সট বলছে, হি অর শি ক্যান adjourn the house or suspend the meeting in absence of 1/10 of the total strength of the house called quorum. মাথায় রাখবে, লোকসভাতে বা ইভেন রাজ্যসভাতেও মিনিমাম কাজ চালানোর জন্য 1/10 মেম্বারের প্রয়োজন হয়। চঞ্চল, আগে আমি বলি, তারপর এটা কমপ্লিট করে তারপর প্রশ্ন নেব। 1/10 মানে কি? ফর এক্সাম্পল, আমি যদি লোকসভার ক্ষেত্রে বলি, লোকসভার টোটাল সদস্য কত? তুমি বলবে 543। এর 10% বা 1/10 মানে 54.3, রাউন্ড অফ করলে 55। রাজ্যসভার টোটাল সদস্য কত? তুমি বলবে স্যার 245। ঠিকই বলেছো। এটার 10% মানে 1/10 মানে 24.5, রাউন্ড অফ করলে 25। এই রাজ্যসভা বা লোকসভার ক্ষেত্রে এই সংখ্যাটাকে আমরা বলি কোরাম। মাথায় রাখবে, কোনোদিনও যদি রাজ্যসভাতে 25 জন মেম্বারও উপস্থিত না থাকে, তাহলে কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান রাজ্যসভার সভাকে মুলতবি করে দেবে। রাজ্যসভার সভাকে কিন্তু সামান হতে, মানে রাজ্যসভাকে কি করে দেবে? অ্যাডজন করে দেবে। আবার একই গল্প লোকসভার ক্ষেত্রেও প্রযোজ্য। যদি লোকসভাতে কোনোদিনও 55 জন মেম্বার উপস্থিত না থাকে, তাহলে কিন্তু মাথায় রাখবে যে লোকসভাও কিন্তু মুলতবি হয়ে যাবে। ঠিক আছে, মানে লোকসভার মেন বা রাজ্যসভা কাজ করতে গেলে অন্তত 10% মেম্বারের প্রয়োজন হয়। তাই জন্য এখানে বলা আছে, দ্য স্পিকার হি অর শি ক্যান অ্যাডজন দ্য হাউস। অ্যাডজন মানে হাউস, সভাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা, অর সাসপেন্ড দ্য মিটিং যদি 1/10 মেম্বার হাউস উপস্থিত না থাকে বা কোরাম মেনটেন না হয়। এবং হাউসকে বন্ধ রাখার ক্ষমতা কিন্তু লোকসভা স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যানের আছে। নেক্সট বলছে, the speaker does not vote in the first instance. স্পিকার নর্মালি প্রথমে ভোট দেয় না। যখন একটা বিল নিয়ে ভোটাভুটি হয়, তখন স্পিকার প্রথমে জেনারেলি ভোট দেয় না। কিন্তু কিন্তু যদি কখনো এমন হয় যে 50-50 হয়ে গেছে, একটা বিল নিয়ে হাফ অফ দ্য মেম্বার তারা সেটাকে পাস করিয়েছে, হাফ অফ দ্য মেম্বার সেটাকে পাস করায়নি, তারা রিজেক্ট করেছে, সেই ক্ষেত্রে টাই হয়ে গেলে টাই ব্রেকারের কাজটা স্পিকার করতে পারে। স্পিকার সেক্ষেত্রে কি করতে পারে? টাই ব্রেক কিভাবে করবে না, যেদিকে স্পিকার ভোট দেবে সেটা পাস হয়ে যাবে। তাই জন্য বলছে, স্পিকার ডাজ নট ভোট ইন দ্য ফার্স্ট ইনস্টেন্স। নর্মালি প্রথমে যখন ভোটাভুটি হয় তখন স্পিকার ভোট দেয় না। বাট ইন কেস অফ এ টাই, যদি কোনো টাই হয়, when house is divided equally on any question, যখন একটা কোশ্চেনের নিরিখে হাউস সমানভাবে বিভক্ত হয়ে গেছে, 50 জন বলছে, 50% বলছে ইয়েস, 50% বলছে নো, তখন স্পিকার সেই টাইটাকে ব্রেক করতে পারে ভোটের মাধ্যমে। যেভাবে তোমরা ফুটবল খেলায় দেখো, ড্র হয়ে গেলে পেনাল্টি শুট আউট হয়, যেটাকে আমরা টাই ব্রেকার বলি, এখানেও টাই ব্রেকার হচ্ছে। এখানে টাই ব্রেক কে করছে? স্পিকার করছে। নেক্সট বলছে, হি অর শি ডিসাইডস ওয়েদার এ বিল ইজ এ মানি বিল অর নট, and his or her decision on this question is final. মানি বিল সম্বন্ধেও আমরা নেক্সট ক্লাসে একটু পড়বো।
মানি বিল সেই ধরনের বিলকেই আমরা বলি জেনারেলি যে বিল পাবলিক এক্সপেন্ডিচার, মানে পাবলিকের জন্য সরকার যে খরচা করে সেই সংক্রান্ত বিল বা ট্যাক্স সংক্রান্ত বিলকে মানি বিল বলা হয়। এবার একটা বিল মানি বিল কি মানি বিল নয় সেই ডিসিশনটা কিন্তু লোকসভা স্পিকার নিতে পারে, এবং এই ক্ষেত্রে স্পিকার যেটা বলবে সেটাই ফাইনাল। ইভেন স্পিকারের ডিসিশনটাকে তুমি সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে চ্যালেঞ্জও করতে পারবে না। এই হলো মোটামুটি স্পিকারের কিছু ইম্পর্টেন্ট কাজ, যেটা বাংলাতে এখানে পরিষ্কার বলে বলা আছে ইংরেজির সাথে সাথে। যদি কারোর মনে হয় বাংলায় পড়বে, বাংলায় পড়তে পারো। চঞ্চল বা কেউ একটা প্রশ্ন করেছিলে কিছু একটা, বা একবার হাই হাই মানে হাত তুলেছিলে, যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করো, আমি প্রশ্ন উত্তর দিয়ে তারপর নেক্সট স্লাইডে যাব। বলো কি প্রশ্ন আছে। যদি ভুল করে হাত চলে যায় বা বাকিদের যদি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় একটু আমাকে কনফার্মেশন দিয়ে দাও। সবাই বুঝতে পেরেছো যা যা পয়েন্ট আমরা আলোচনা করেছি বা ডিসকাস করেছি? ধরে ধরেই বলি, খুব একটা ফাস্ট তো বলি না, মনে হয় না খুব একটা সমস্যা হবে বলে। পিন্টু বলো কি কোশ্চেন আছে বলো। হুম। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো এই ক্ষেত্রে আমাদের যিনি স্পিকার আছেন তার বেসিক্যালি ডুয়েল রোল তিনি প্লে করেন। মানে তিনি একদিকে তার যে লোকসভা আছে সেটার সংসদ হিসেবেও তিনি কাজ করেন, প্লাস তিনি ওভারঅল লোকসভার স্পিকার হিসেবেও কাজ করেন, ডুয়েল রোল প্লে করেন। আলাদা করে কিন্তু মাথায় রাখবে কোনো মানে এমন নয় যে ওম বিড়লা যেহেতু স্পিকার হয়ে গেছে তাই আলাদা করে আর একজন তিনি ও কোটা থেকে স্পিকারে মানে লোকসভার সংসদ হিসেবে কাজ করবেন এমন নয়, একই ব্যক্তি তিনি দুটো কাজ করেন। ঠিক আছে। আচ্ছা, আর কারোর কোনো কোন প্রশ্ন আছে এখান থেকে? নেই তো? ঠিক আছে, চলো তাহলে এটা হয়ে গেল। আমরা এবার নেক্সট স্লাইডে একটু দেখি কি বলছে। চলো। ফার্স্ট স্পিকার, লোকসভার প্রথম স্পিকার কে? লোকসভার প্রথম স্পিকার হলো জিভি মাভালেঙ্কার, গণেশ বাসুদেব মাভালেঙ্কার। 1952 থেকে 56 তিনি লোকসভা স্পিকার ছিলেন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টি। ফার্স্ট ফিমেল স্পিকার কে? মীরা কুমার। তিনি 2009 থেকে 2014 লোকসভা স্পিকার ছিলেন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টি। 15তম লোকসভা তিনি স্পিকার ছিলেন। প্রেজেন্ট স্পিকার ওম বিড়লা, এটা একটু চেঞ্জ আছে, এটাকে আগের নোটটাই রয়েছে, 2024 থেকে ইনকামবেন্ট করে দাও। আর এটা হলো 18তম লোকসভা স্পিকার, 18 লোকসভা স্পিকার, কারণ এর আগেও 17তম লোকসভাতেও ওম বিড়লা স্পিকার ছিলেন, আর বর্তমানে 18তম লোকসভাতেও ওম বিড়লাই স্পিকার আছেন। এর আগে পরপর দুবার লোকসভা স্পিকার হয়েছিলেন বলরাম ঝাকার, তিনিই সবচেয়ে বেশি দিন ধরে লোকসভা স্পিকার হিসেবে কাজ করেছেন, আর তারপর ওম বিড়লাও আছেন। আচ্ছা, মীরা কুমার আর সুমিত্রা মহাজন হলো অনলি টু ওমেন যারা লোকসভা স্পিকার হয়েছে। সুমিত্রা মহাজন যেমন ভারতীয় জনতা পার্টি 2014 থেকে 2019 16তম লোকসভা স্পিকার ছিলেন, এটা মাথায় রাখবে। আর বেঙ্গলি স্পিকার কেউ জানো? বাঙালি স্পিকার, পুলিশের পরীক্ষাতে একবার দিয়েছিল, একমাত্র বাঙালি স্পিকার কেউ জানো? সোমনাথ চ্যাটার্জি, লিখে দিচ্ছি নামটা, হ্যাঁ, সোমনাথ চ্যাটার্জি। তিনি 14th লোকসভা স্পিকার ছিলেন। ঠিক আছে, সিপিআইএম পার্টি থেকে বিলং করতে, একমাত্র বাঙালি স্পিকার। আর সবচেয়ে বেশি দিন ধরে স্পিকার, স্পিকার ফর মোস্ট নাম্বার অফ ডেজ, সবচেয়ে বেশি দিন ধরে স্পিকার হিসেবে কে কাজ করেছেন এই নামটাও পরীক্ষায় আসে, মাথায় রাখবে, বলরাম ঝাকর। বলরাম ঝাকর সবচেয়ে বেশি দিন ধরে স্পিকার হিসেবে কাজ করেছেন। আমি লিখে দিলাম, একটু দেখে নেবে। ঠিক আছে, এখানে বাংলাটাও চেঞ্জ করে দাও, 2024 থেকে বর্তমান, এটা হলো 18তম লোকসভা স্পিকার জনতা পার্টি, ব্যাস বাকি তো ঠিকই আছে। চলো নেক্সট আমরা চলে যাই রাজ্যসভা। কে? মীরা কুমারী নয়, মীরা কুমার, দেখো লেখা আছে 15তম লোকসভা স্পিকার, এই তো লেখা আছে, নোটে দিয়ে দিয়েছি।
মীরা কুমারী নয়, মীরা কুমার। ঠিক আছে, ওনার টাইটেল কুমার, কুমারী নয়। মানে মহিলা ঠিকই, বাট কুমারী নয়, কুমার। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাই রাজ্যসভা। রাজ্যসভার আলাদা নাম কি? আপার হাউস। রাজ্যসভাকে কাউন্সিল অফ দ্য স্টেটই হলো আসল নাম, 1952 সালে ছিল। রাজ্যসভা নামটা 1954 সালে নেওয়া হয়েছে। এটাকে আপার হাউসও বলে, আর এটাকে সেকেন্ড চেম্বারও বলে। উচ্চকক্ষ, দ্বিতীয় চেম্বার রাজ্যসভাকে বলা হয়। ঠিক আছে, চলো অন্য নামগুলো আমি লোকসভার ক্ষেত্রেও বলেছি। লোকসভার ক্ষেত্রে লোয়ার হাউস হয়, হাউস অফ দ্য পিপল অরিজিনাল নাম, আর তার সাথে আমরা এটাকে পপুলার চেম্বার বলি। তো রাজ্যসভার ক্ষেত্রে যেহেতু তোমরা জানো, রাজ্যসভার যারা মেম্বার, তারা যারা নির্বাচিত মেম্বার, তারাও সরাসরি আমাদের দ্বারা বা মানুষের দ্বারা নির্বাচিত হন না। তারা অ্যাকচুয়ালি আমাদের যে বিধায়ক আছেন তাদের দ্বারা নির্বাচিত হন। এখানে রাজ্যসভার ক্ষেত্রে সরাসরি আমরা যারা সাধারণ মানুষ তারা ভোটাভুটিতে অংশগ্রহণ করি না বলে রাজ্যসভাকে কিন্তু পপুলার চেম্বার বলা হয় না, যেটা লোকসভার ক্ষেত্রে বলা হয়। কারণ লোকসভার মেম্বাররা কিন্তু আমাদের দ্বারাই ডিরেক্ট নির্বাচিত হন। কিছুদিন আগেই 2024-এর লোকসভা ইলেকশনে তোমরা অংশগ্রহণ করেছিলে। নেক্সট আমরা চলে যাই, যদি আমি রাজ্যসভার কম্পোজিশনের কথা বলি, রাজ্যসভার কম্পোজিশন আর্টিকেল 80-তে বলা আছে। রাজ্যসভাতে টোটাল কতজন মেম্বার থাকবে না থাকবে তার কথা আর্টিকেল 80-তে বলা আছে। রাজ্যসভায় ম্যাক্সিমাম কতজন মেম্বার থাকতে পারে? 250 জন। আমি ম্যাক্সিমাম কেন বলেছিলাম তোমাদের? লোকসভার ক্ষেত্রেও বলেছিলাম যে ভবিষ্যতে হতে পারে কোনো টেরিটরি ভারতবর্ষের সাথে যুক্ত হলো, যেভাবে আমাদের দেশের সাথে পন্ডিচেরি যুক্ত হয়েছে, সিকিম যুক্ত হয়েছে, তো গোয়া, দাদরা নগর হাভেলি, দমন এন্ড দিউ যুক্ত হয়েছে। হতেই পারে ভবিষ্যতে পিওকে, পাক অকুপাইড কাশ্মীরও হয়তো 50 বছর পরে ভারতবর্ষের সাথে ঢুকে গেল, বা নেপাল, ভুটান এরাও ঢুকে গেল, কিছু তো বলা তো যায় না। তো তাই জন্য কিছু সিট কিন্তু এক্সট্রা দেয়া আছে। ম্যাক্সিমাম স্ট্রেংথ হলো 250। প্রেজেন্ট স্ট্রেংথ, বর্তমানে কতজন স্ট্রেংথ আছে? 245। ঠিক আছে, এবার দেখো এখানে 245টার মধ্যে বলছে 229 জন রাজ্যগুলো থেকে বিলং করে, মানে 28টা রাজ্য থেকে। কটা স্টেট আছে আমাদের? 28টা স্টেট, সেখান থেকে 229 জন বিলং করে। 4 জন ইউনিয়ন টেরিটরি থেকে বিলং করে। এবার মাথায় রাখবে, আমরা জানি দুটো ইউনিয়ন টেরিটরি আছে যেখানে বিধানসভা আছে। আমি বলেছি রাজ্যসভার যারা ইলেক্টেড মেম্বার্স, তারা কার মাধ্যমে ইলেক্টেড হয়? আমি বলেছি মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধায়কদের মাধ্যমে নির্বাচিত হয়। এবার দুটো এমন বলতে পারো তোমার ইউনিয়ন টেরিটরি আছে যাদের বিধানসভা আছে। একটা হলো ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি, আর একটা হলো পুডুচেরি। তাহলে বাকি ইউনিয়ন টেরিটরি গুলোর কোনো বিধানসভা নেই, তাদের পপুলেশন খুব কম হওয়ার জন্য ন্যাচারালি সেখান থেকে বিধানসভা নেই বলে সেখানে তাদের ইউনিয়ন টেরিটরিতেও তাদের কোনো অস্তিত্ব নেই, মানে তাদের রাজ্যসভাতেও কোনো অস্তিত্ব নেই। দিল্লি থেকে টোটাল 3 জন মেম্বার রাজ্যসভায় যায়, পুডুচেরি থেকে 1 জন, টোটাল 4 জন ইউনিয়ন টেরিটরি থেকে। আর 28টা রাজ্য থেকে 229 জন যায়। তার মধ্যে তোমরা মনে রাখবে সবচেয়ে বেশি যায় উত্তরপ্রদেশ থেকে, পপুলেশন সবচেয়ে বেশি 31। আর আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ থেকে 16 জন যায়। এই দুটো একটু মনে রাখলেই হবে। এই লিস্ট তোমরা যদি বলো স্যার কোন রাজ্য থেকে কতজন যায়, তার লিস্ট আমি কোথায় পাবো? Fourth schedule of the constitution deals with the allocation of seats in the Rajya Sabha to the states and the union territories. অর্থাৎ আমাদের যে ফোর্থ শিডিউল কনস্টিটিউশনের, সেখানে ডিটেল লিস্ট দেয়া আছে কোন রাজ্য থেকে কতগুলো করে সিট দেয়া আছে রাজ্যসভার ক্ষেত্রে যারা নির্বাচিত প্রতিনিধি। এটা গেল 233 জনের গল্প। তাহলে 233 জন যদি ইলেক্টেড হয়, টোটাল 229 জন রাজ্য থেকে আর 4 জন ইউনিয়ন টেরিটরি থেকে, তাহলে 12 জন মেম্বার এমন আছে যারা কিন্তু ইলেক্টেড নয়, যারা নমিনেটেড। তারা কি? তারা নমিনেটেড। নমিনেটেড মানে কি? তাদেরকে মনোনীত করা হয়। কে করে মনোনীত? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া করে। কার কথায় মনোনীত করে? ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কথায়, ভারতবর্ষের সরকারের কথায়। বলছে 12 মেম্বার্স আর নমিনেটেড ফ্রম ভেরিয়াস ফিল্ড। জেনারেলি যারা রাজনীতির সাথে যুক্ত নয় এমন অ্যাপলিটিক্যাল কিছু মানুষকে নমিনেট করা হয়, যাতে কিছু
অ্যাপলিটিক্যাল ফেস আমাদের সংসদে থাকে, তার জন্যই মেনলি এটা করা হয়। এবং তারা কোন কোন ফিল্ড থেকে বিলং করে? তারা লিটারেচার, তারা আর্টস, তারা সায়েন্স, তারা সোশ্যাল সার্ভিস, এসব থেকে ফিল্ড ফিল্ড থেকে বিলং করে, প্রেসিডেন্টের দ্বারা নমিনেটেড হয়। তবে মাথায় রাখবে, এটা ছাড়াও যদি যদি আমাদের প্রেসিডেন্ট চান বা ভারতবর্ষের সরকার চায়, তাহলে এর বাইরে থেকেও কিন্তু মেম্বার নিয়ে আসা যায়। তুমি বলবে কোথা থেকে? যেমন তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখেছো, আমাদের অনেক মেম্বার এমনও আছে যারা ক্রীড়া জগৎ থেকে বিলং করে। ঠিক কি ভুল বলো? তোমরা নিশ্চয়ই দেখেছো। যেমন আমি যদি বলি সচিন টেন্ডুলকার, তিনি কিন্তু ক্রীড়া জগৎ থেকে বিলং করেন, রাজ্যসভার নমিনেটেড মেম্বার হয়েছেন। তুমি হয়তো এমন অনেক মেম্বারকে দেখেছো, নিশ্চয়ই দেখেছো, দেখে থাকবে, তারা যেমন মেরি কম, পিটি উষা, এরা কিন্তু ক্রীড়া জগৎ থেকে বিলং করে। তো এমন কিছু নয়, মানে এমন, এটা আমি বলবো না যে এখানে এমন কোনো মেম্বার তোমার আছে যে যারা সবাই এই ফিল্ড থেকেই বিলং করবে। বুঝতে পেরেছো? ঠিক আছে। স্পেসিফিক্যালি যেটা করা হয়, স্পেসিফিক্যালি যেটা করা হয়, চেষ্টা করা হয় যে এই সমস্ত ফিল্ড থেকে নিয়ে আসতে, এই আর কি। চলো, হয়েছে। আচ্ছা, এই অবধি কারোর কোনো সমস্যা নেই তো? চলো, পিন্টু বলো, কি বলবে বলো। হুম 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 না, আমি আমি আমার একটা কথা বলো, তোমরা কি, পিন্টু তুমি কি শুনছো ভালো করে ক্লাসটা? আমি কিন্তু অলরেডি 250 কেন হতে পারে, কিভাবে হতে পারে সেটা এক্সপ্লেন করেছি। আমি ওই জন্য জিজ্ঞেস করছি, তোমরা কি শুনছো? আমি এই জন্য বলি একটু মন দিয়ে শোনো। দেখো, আমাদের ক্লাস কতক্ষণের হয় ইদ্রিস? মোটামুটি 40-45 মিনিট ম্যাক্সিমাম, মাঝে মাঝে 1 ঘন্টা, মাঝে মাঝে 1 ঘন্টা হয়ে যায়, বাট মোটামুটি 40-45 মিনিট হয়। তাহলে 40-45 মিনিট একটু শুনতে হবে না বাবা? দেখো, আমি আর একবার বলে দিচ্ছি। আমি বলেছি এমন হতে পারে, এমন হতে পারে যে ভারতবর্ষে পরে কোনো টেরিটরি যুক্ত হলো। যেমন সিকিম একসময় ভারতবর্ষে যুক্ত হয়েছিল, যেমন গোয়া একসময় যুক্ত হয়েছিল, যেমন দাদরা নগর হাভেলি একসময় যুক্ত হয়েছিল। কারণ এগুলো তো সিকিম যেমন আলাদা ছিল, গোয়া, দাদরা নগর হাভেলি, এগুলো পর্তুগিজদের আন্ডারে ছিল, পন্ডিচেরি ফ্রেঞ্চদের আন্ডারে ছিল। তো সেটা যদি আজকে ভারতবর্ষে আসে, তখন সেখানে যদি বিধানসভা থাকে, যেমন গোয়াতে তো বিধানসভা আছে, সিকিমে তো বিধানসভা আছে, তাহলে সেখানেও তো কিছু মেম্বার রাজ্যসভায় আসবে সেখান থেকে। তার জন্য এক্সট্রা কিছু ম্যাক্সিমাম স্ট্রেংথের কথা বলা আছে। আর আমি বলেছি যে 12 জনকে প্রেসিডেন্ট নমিনেট করবে, সেই 12 জন জেনারেলি লিটারেচার, আর্টস, সায়েন্স, সোশ্যাল সার্ভিস থেকেই বিলং করে। বাট তার বাইরে অন্য কোনো ফিল্ড থেকেও বিলং করতে পারে, যেমন ক্রীড়া জগৎ থেকে সচিন, মেরিকম, পিটি উষা এরা বিলং করে। আমি সেখানে 12 জন মেম্বারের কথা বলেছি। একটু মন দিয়ে ক্লাসটা শোনো। রেকর্ডিং তো হবে, ঠিক আছে, বাট তবু একটু শুনবে সবাই, ঠিক আছে? তাহলে আমার মনে হয় সেটা বেটার হবে। চলো, আমরা এগোই। এবার আমরা, হ্যাঁ বলো, কোশ্চেন আছে, বলো না, কোশ্চেন বলো না। হুম
হুম হুম হুম। না, এটা ডিপেন্ড করছে হলো, এটার উত্তর আমি সম্ভবত, আমি যদি খুব ভুল না করি, আমি আগের দিন দিয়েছি। আমি বলেছিলাম তোমাদেরকে যে পপুলেশন বাড়লে লোকসভার স্ট্রেংথ বাড়তে পারে, কমলে কমতে পারে, এটাই নিয়ম। কিন্তু সেই সময় ইন্দিরা গান্ধী সরকার অর্ডার ঠিক করেছিল যে পপুলেশন তারা কম করবে। ঠিক আছে, পপুলেশন কমাবে, পপুলেশন কন্ট্রোল তো যে কোনো সরকারই করতে চায়। তো ন্যাচারালি তখন সিট কমবে, কমা উচিত। আমি বলছি এটা একার প্রথমত হলো, বর্তমানে যে সিটের সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ, 245 বলো বা লোকসভায় 543 বলো, সেটা 2011 সেন্সাস অনুযায়ী নয়। এক, এটাও আমি আগের দিন বলে দিয়েছি। সেটা 1971 সালের সেন্সাস অনুযায়ী। 1971 সালের সেন্সাস অনুযায়ী এই সিটটা করা হয়। তারপর হঠাৎ করে ভারত সরকার ঠিক করে 1971 সালের পরে যে ভারতের পপুলেশন কমাবে। তখন অন্যান্য রাজ্যগুলো বলে যে যদি পপুলেশন কমে তাহলে লোকসভার সদস্যের সংখ্যা কমে যাবে, তখন আমাদের রাজ্য থেকে যেখানে 10 জন, 15 জন, 20 জন, 30 জন লোকসভা মেম্বার আছে, তারা আমাদের রাজ্যের বিভিন্ন জায়গার হয়ে সওয়াল করে, চেঁচামেচি করে, দাবি আদায় করে, সেই সংখ্যাটাও কমে যাবে। তখন ইন্দিরা গান্ধী বলে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, আমি লোকসভার সিট ফ্রিজ করে দিলাম, আমি লোকসভার সিট, বিধানসভার সিট যা যা আছে তাই রেখে দেব আগামী 25 বছরের জন্য। এবং 1976-এ 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 2001 অব্দি সিটটাকে ফ্রিজ করে দেওয়া হয় 545-এ। তারপর আবার 2001-এ 84th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে আরো 25 বছরের জন্য ফ্রিজ করে দেওয়া হয়। অর্থাৎ 2026 অব্দি লোকসভার বর্তমানে যে স্ট্রেংথ আছে, বিধানসভার যে স্ট্রেংথ আছে, রাজ্যসভার যে স্ট্রেংথ আছে, সেটাই থাকবে, এবং সেটা 1971-এর সেন্সাস অনুযায়ী আছে। এরপর 2026-এ গিয়ে পার্লামেন্ট ঠিক করবে যে সেটা তার পরের সেন্সাস অনুযায়ী কিছু চেঞ্জ করবে কি করবে না। ক্লিয়ার হয়েছে? এটাও আমি আগের দিন বলে দিয়েছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে থাকবে, যদি কেউ ঠিক মতো করে ক্লাস শুনে থাকে তো। হোক না, তার সাথে কোনো সম্পর্ক নেই। আলটিমেট সেন্সাস এখন শুরু অলরেডি হয়ে গেছে, কিন্তু তার সাথে 2000 লোকসভা সিটের কোনো সম্পর্ক নেই, কারণ লোকসভার সিট অলরেডি 2026 অব্দি আমাদের যা দেওয়ার সেটা দেয়া আছে। এরপর আমরা 2026-এ গিয়ে দেখতে পাবো তারপরে কি হচ্ছে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? 2026-এ গিয়ে এরপর দেখতে হবে কি হয়। চলো নেক্সট চলে যাও। রাজ্যসভার ক্ষেত্রে যদি বলি, রাজ্যসভার ক্ষেত্রে ডিউরেশন, রাজ্যসভার কোনো ডিউরেশন নেই। তার মানে লোকসভা যেমন 5 বছরের জন্য ভ্যালিড, রাজ্যসভার কোনো ভ্যালিডিটি নেই, রাজ্যসভার কোনো ডিউরেশন নেই। রাজ্যসভা হলো একটা পার্মানেন্ট বডি, এটা একটা পার্মানেন্ট বডি। বুঝতে পেরেছো? তাহলে রাজ্যসভাকে তুমি চাইলেও ভাঙতে পারবে না। রাজ্যসভা যেমন লোকসভা ভেঙে যায়, ঠিক আছে, বিভিন্ন কারণে লোকসভা ভেঙে যায়। যেমন ধরো আজকে যদি প্রাইম মিনিস্টার গিয়ে রিকোয়েস্ট করে প্রেসিডেন্টকে যে আপনি লোকসভা ভেঙে দিন, তাহলে লোকসভা ভেঙে যেতে পারে। যদি এমন হয় যে লোকসভাতে বিরোধীরা অনাস্থা প্রস্তাব নিয়ে আসে, সেক্ষেত্রে আহ সেক্ষেত্রে লোকসভা ভেঙে যেতে পারে। কিন্তু মাথায় রাখবে, রাজ্যসভাকে কোনোভাবেই ভাঙা যায় না, রাজ্যসভা কিন্তু ভাঙে না, এটা মাথায় রাখবে। দ্বিতীয়ত হলো, কিন্তু রাজ্যসভার তাহলে, তাহলে যদি সেটাই হয়, তাহলে 1952 সালে যারা রাজ্যসভার মেম্বার ছিল, তারাই কি 2023-এ এসে, 24-এ এসে রাজ্যসভা মেম্বার থাকবে? কি সম্ভব? নিশ্চয়ই না। সেটা তো হয়ও না, মানুষ তো মারা যাবে রে বাবা, রাজ্যসভার মেম্বার নিশ্চয়ই তাহলে সেম থাকবে না। তাহলে কি বলা হচ্ছে, ইন এভরি সেকেন্ড ইয়ার, 2 বছর ছাড়া ছাড়া, 1/3 মেম্বার্স অফ রাজ্যসভা আর কমপ্লিটেড দেয়ার টার্ম অফ 6 years অ্যান্ড দে রিটায়ার্ড। তার মানে রাজ্যসভার মেম্বারদের টার্ম কত বছর হয়? 6 বছরের। লোকসভার যেমন মেম্বারের টার্ম হয় 5 বছর, তেমন রাজ্যসভার মেম্বারের টার্ম হয় 6 বছর। এবং শুধু তাই নয়, প্রতি 2 বছর ছাড়া ছাড়া রাজ্যসভায় ভোট হয়। যেমন ধরো তুমি 2022-এ ভোট করালে, আবার ভোট হবে 2024-এ, আবার ভোট হবে 2026-এ, আবার ভোট হবে 2028-এ, আবার ভোট হবে 2030-এ, এইভাবে চলতে থাকবে। এবং 2022-এ
1/3 মেম্বার যুক্ত হলো, মানে তারা জয়েন করলো, তারা রিটায়ার করবে কবে? 6 বছর পরে, মানে 2028-এ এরা রিটায়ার করবে। আবার 2024-এ যারা যুক্ত হলো তারা রিটায়ার করবে কবে? 2030-এ। তাহলে 2020-তে যারা ধরো যুক্ত হয়েছে তারা রিটায়ার করবে কবে? 2026-এ। আর এই যে 1/3 মেম্বার যুক্ত হচ্ছে, রিটায়ার করছে, 2026-এ আবার 1/3 মেম্বার যুক্ত হয়ে যাবে যারা রিটায়ার করবে 2032-এ গিয়ে। মানে বুঝতে পারছো, একের তিন করে বেরোচ্ছে, একের তিন করে ঢুকে যাচ্ছে। যদি তাই হয় তাহলে তো মেম্বারটা সবসময় ফিক্সড হয়ে যাবে। গল্পটা বুঝতে পারলে কি বলতে চাইছি? যতগুলো মেম্বার বেরোবে ততগুলো মেম্বারই যদি আবার রাজ্যসভায় ঢুকে যায়, তাহলে তো আলটিমেট রাজ্যসভাটা সবসময় 245-এ ফিক্স থাকবে। সেটাই হচ্ছে। তাহলে রাজ্য থেকে নিয়ম হয় মানে বুঝতে পারলাম না। রাজ্যসভায় তো ভোট হয়, তো ভোট হয় রাজ্যসভায়। হ্যাঁ, ধরো 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 আমি বলতে চাইছি প্রতিটা রাজ্য থেকেই রাজ্যসভার ভোট হয়। ধরো এই বছর 16 জন আমাদের মেম্বার আছে। এবার ধরো বলা হলো 2022-এ পশ্চিমবঙ্গ থেকে 4 জন রাজ্যসভার মেম্বারের টার্ম শেষ হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? গুজরাট থেকে ধরো 3 জনের শেষ হয়ে যাচ্ছে। তাহলে পশ্চিমবঙ্গ থেকে যদি 2022-এ 4 জনের টার্ম শেষ হয়ে যায়, তার মানে পশ্চিমবঙ্গ থেকে নতুন 4 জন রাজ্যসভার মেম্বার আবার রাজ্যসভায় যাবে। আবার ধরো বলা হলো স্যার 2024-এ পশ্চিমবঙ্গ থেকে 7 জনের টার্ম শেষ হয়ে যাচ্ছে, তার মানে 2024-এ পশ্চিমবঙ্গ থেকে নতুন 7 জন মেম্বার যাবে। এটা ডিপেন্ড করছে কতজন সংখ্যা বর্তমানে রয়েছে। মানে ধরো ফর এক্সাম্পল, বলতে দাও, ধরো আমি রাজ্যসভার মেম্বার হয়েছি 2022-এ, এবং আমার সাথে পল্লবও হয়েছে, পিন্টুও হয়েছে, ইদ্রিসও হয়েছে। তাহলে আমরা 4 জন রাজ্যসভার মেম্বার কবে হয়েছি? 2022-এ। 6 বছর পরে 2028-এ গিয়ে আমার 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 তোমার, ইদ্রিসের এবং পিন্টুর মেম্বারশিপ কমপ্লিট হয়ে যাবে। এবার 6 বছর পরে গিয়ে 2028-এ হতে পারে যে পল্লবকে বলা হলো, পল্লব তুমি আবার রাজ্যসভার মেম্বার হয়ে যাও। তুমি আবার রাজ্যসভার মেম্বার হয়ে গেলে, নির্বাচিত হলে। আমাদের 3 জনকে রিপ্লেস করে, আমাকে রিপ্লেস করে আসলাম, ইদ্রিসকে রিপ্লেস করে প্রিয়া, আর পিন্টুকে রিপ্লেস করে ঈশ্বরচন্দ্র গড়াই, 3 জন হয়ে গেল। অর্থাৎ আমাদেরকে রিপ্লেস করে অন্য কেউ হতে পারে, আবার কেউ যদি চায় সে পরের টার্মও পেতে পারে। মানে যতজন, আমি যদি 2022-এ নির্বাচিত হই, মানে শুধু তো আমি একা নির্বাচিত হব না, আমার সাথে ওয়েস্ট বেঙ্গল থেকে ধরো আরো 4 জন নির্বাচিত হবে, ধরো গুজরাট থেকে আরো 6 জন নির্বাচিত হবে। হয়তো দেখা গেল টোটাল 245 জনের মধ্যে 105-6 জন, অত না হলেও 50-55 জন তারা 2022-এ আমার সাথে নির্বাচিত হলো। আমরা আবার সবাই একসাথে রিটায়ার করবো 2028-এ গিয়ে। বুঝতে পেরেছো? আবার যারা 2024-এ জয়েন করবে তারা 2030-এ গিয়ে রিটায়ার করবে। বলো। ডিপেন্ড করে হলো, বুঝতে পেরেছি, মিউট করো। ডিপেন্ড করে হলো আমাদের রাজ্যের বিধানসভায় কোন দলের কতটা ক্ষমতা। ধরো আমাদের রাজ্যে যদি 100টা সিট থাকে, ধরো তৃণমূল 80টা সিট পেয়েছে, ধরো, তার মানে 80% সিট তৃণমূলের আছে, 20% সিট বিজেপির আছে, ধরে নাও। তাহলে রাজ্যসভাতে যতজন মেম্বার যাবে তার 80% তৃণমূলের হবে, 20% বিজেপির হবে। দেখা গেল হয়তো যদি 4 জন হয়, তার মধ্যে হয়তো 3 জন তৃণমূলের গেল, 1 জন বিজেপির যাবে, এইভাবে হবে। বুঝতে পেরেছো? ডিপেন্ড করছে হলো বিধানসভায় কোন দলের কত স্ট্রেংথ, সেই পার্সেন্টেজ অনুযায়ী রাজ্যসভার মেম্বাররা যায় রাজ্যসভাতে। ওই জন্যই আমাদের বর্তমানে, যদি তুমি পশ্চিমবঙ্গর হিসেব দেখো, তাহলে তুমি খেয়াল করে দেখবে 16 জনের মধ্যে 12 জন তৃণমূলের আছে, 3 জন বিজেপির আছে, 1 জন সিপিএম এর আছে। কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য 2016-এ যে রেজাল্টটা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে রাজ্যসভায় গিয়েছিল। এরপর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সম্ভবত পরের বছর মেয়াদ শেষ হয়ে যাবে রাজ্যসভার 6 বছর, তারপর সিপিএম এর আর কোনো মেম্বারশিপ থাকবে না, কারণ রাজ্যসভায় মানে বিধানসভায় সিপিএম শূন্য হয়ে গেছে। আবার যদি পরে বিধানসভায় সিপিএম ফিরে আসে, তখন আবার হয়তো 1-2টা মেম্বার ওদের যেতে পারে রাজ্যসভাতে। বুঝতে পারছো?
ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? ডিপেন্ড করছে বিধানসভার কি স্ট্রেংথ আছে, তার উপরে রাজ্যসভার কতজন মেম্বার যাবে সেটা ডিপেন্ড করছে। আর মাথায় রাখবে, রাজ্যসভা ডিসলভ করা যাবে না, ঠিক আছে? এবার নেক্সট যদি আমি রাজ্যসভার কোয়ালিফিকেশন দেখি, রাজ্যসভার যারা মেম্বার তাদের কোয়ালিফিকেশন কি হবে। প্রথমটা বলা হয়েছে হি অর শি শুড বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, সে অবশ্যই ভারতের নাগরিক হবে এবং তার অ্যাটলিস্ট 30 ইয়ার্স অফ এজ, তার অন্তত 30 বছর বয়স হবে। তাহলে লোকসভার কত বয়স ছিল, তোমরা বলবে স্যার 25, রাজ্যসভায় কত বয়স হতে হবে, 30। নেক্সট কি বলেছে, হি অর শি শুড মেক অ্যান ওথ অর অ্যাফার্মেশন স্টেটিং দ্যাট হি অর শি উইল বিয়ার ট্রু ফেথ অ্যান্ড অ্যালিগিয়ান্স টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তাদেরকে অবশ্যই একটা ওথ পড়তে হবে যে তারা ভারতের সংবিধান মেনে কাজ করবে, ভারতের সংবিধানকে মাথায় রেখে তারা এগোবে। এটা তাদেরকে ওথ পড়ে এগোতে হবে। এটা তো সবাই ব্যাপার, সমস্ত যারাই এমপি হয়, সে রাজ্যসভা লোকসভা হোক, তারা ভারতের সংবিধান মেনেই চলবে বলে ওথ পড়ে, আর তারপর একবার মেম্বার হয়ে যাওয়ার পর ভারতের সংবিধান মানিই না। এটাই হলো বাস্তব। ঠিক আছে, কতটা ওরা মেনে চলে তাদের নিয়ে সন্দেহ আছে। According to the Representation of the People Act 1951, he or she should be registered as a voter in the state from which he or she is seeking election to the Rajya Sabha. প্রথমে যেটা বলা হয়েছিল 1951 সালের আরপিএ রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট অনুযায়ী, যে তুমি যে রাজ্য থেকে রাজ্যসভার মেম্বার হবে সেই রাজ্যেরই তোমাকে ভোটার হতে হবে। মানে পশ্চিমবঙ্গ থেকে যে 16 জন রাজ্যসভার মেম্বার হবে তারা সবাই পশ্চিমবঙ্গেরই ভোটার হবে। এটা 51 সালের যে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট সেখানে বলা ছিল। কিন্তু পরে 2003 সালে চেঞ্জ হচ্ছে আইন। 3 সালে বলা হচ্ছে এ প্রভিশন ওয়াজ মেড ডিক্লেয়ারিং, সেখানে ডিক্লেয়ার করা হচ্ছে এনি ইন্ডিয়ান সিটিজেন ক্যান কন্টেস্ট দ্য রাজ্যসভা ইলেকশন ইরেসপেক্টিভ অফ দ্য স্টেট ইন উইচ হি অর শি রিসাইডস। 2003 সালে এসে আইনে চেঞ্জ করে বলা হলো তুমি ভারতবর্ষের যে কোনো রাজ্যের ভোটার হয়েও অন্য যে কোনো রাজ্য থেকে রাজ্যসভার মেম্বার হতে পারো। কারণ তোমরা আমাকে প্রশ্ন করতেই পারো যে স্যার সোনিয়া গান্ধী তো দিল্লির ভোটার, দিল্লির একটা লোকসভার ভোটার, তাহলে তিনি রাজস্থান থেকে রাজ্যসভার কি করে মেম্বার হলেন? তোমরা জানো সোনিয়া গান্ধী একসময় লোকসভার মেম্বার ছিলেন রায়বেরেলি লোকসভা থেকে, যেখানে এখন বর্তমানে তোমার রাহুল গান্ধী যেখানকার এমপি। তো সোনিয়া গান্ধী তো বর্তমানে লোকসভার এমপি নয়, তিনি রাজ্যসভার এমপি হয়ে গেছেন রাজস্থান থেকে। তিনি তো দিল্লির ভোটার কি করে হলেন? কারণ 2003 থেকে নিয়ম হয়েছে তুমি অন্য কোনো জায়গার ভোটার হয়েও তুমি কিন্তু অন্য রাজ্য থেকে রাজ্যসভার মেম্বার হতে পারো। ওই জন্যই ওই দেখবে আসামের কোন একজন আছে যাকে তৃণমূল মেম্বার করেছে, তারপর ওই দিল্লি থেকে সাগরিকা ঘোষ, তাকে তৃণমূল রাজ্যসভার মেম্বার করেছে। সাগরিকা ঘোষ হতে পারে বাঙালি, কিন্তু সে তো অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবঙ্গের ভোটার নয়। ওই দেখবে রাজদীপ সরদেসাই বলে একজন ইন্ডিয়া টুডের আছে, অ্যাঙ্কার আছে, ও অ্যাকচুয়ালি রিপোর্টার এক সময় ছিল। ও রাজদীপ সরদেসাইয়ের বউ হলো ওই তোমার কি নাম আমাদের, হ্যাঁ সুস্মিতা, সুস্মিতা ঠিক বলেছো, সুস্মিতা ও আসামের, ওকে নিয়ে এসে তৃণমূল মেম্বার করে দিয়েছে। তারপর তোমরা জানো ডক্টর মনমোহন সিং দিল্লির ভোটার, কিন্তু তিনি আসামের রাজ্যসভা থেকে রাজ্যসভার মেম্বার হয়েছিলেন। কেন? কারণ 2003 থেকে নিয়ম হয় যে তুমি যে কোনো রাজ্যের ভোটার হয়েও অন্য রাজ্য থেকে রাজ্যসভার মেম্বারশিপ নিতে পারো। ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে কনফার্মেশন দাও। ক্লিয়ার হয়েছে? ইজি, কিছুই নেই। ঠিক আছে, মোটামুটি এই অবধি বোধহয় ছিল। আচ্ছা, তার সাথে আরেকটু দেখে নাও, এটা তো আমি বলেও দিয়েছি, রাজ্যসভার যদি একজন মেম্বারের কথা বলি, রাজ্যসভার মেম্বারের টার্ম কত বছর? 6 বছর। তুমি বলবে স্যার 6 বছরটা কেন? বাবু, রাজ্যসভার ইলেকশন হয় 2 বছর ছাড়া ছাড়া। তাহলে যদি 2022-এ ইলেকশন হয়, মানে অনেকে আমাকে জিজ্ঞেস করে স্যার লোকসভার তো মেম্বারশিপ 5 বছর হয়, রাজ্যসভা কেন 6 বছর? আচ্ছা তুমি আমাকে বলো, তুমি যদি 2022-এ ইলেক্ট হও, 2022-এ ভোট হবে, 24-এ ভোট হবে, 26-এ ভোট হবে, 28-এ ভোট হবে, 5 বছর মানে তোমাকে 2027-এ মানে রিটায়ার করতে হবে। 2027-এ তো কোনো ভোটই হবে না, কারণ 5 তো 2-এর গুণিতকই নয়। তাহলে প্রতি 2 বছর ছাড়া ছাড়া যদি ভোট হয়, তাহলে ন্যাচারালি তুমি যদি 2022-এ রিটায়ার মানে জয়েন করো, তাহলে তোমার মেয়াদকে 6 বছরই করতে হবে, কারণ 2027-এ কোনো ভোটই হবে না। 2022-এ তুমি জয়েন করার পর আবার ভোট হবে 24-এ, আবার হবে 26-এ, তারপর হবে 28-এ। বুঝতে পেরেছো কেন 6 বছর হচ্ছে? কারণ এখানে 2-এর গুণিতক 2, 4, 6, 8 এই করে হবে, 5 তো 2-এর গুণিতক নয়, তাই ন্যাচারালি টার্ম কখনো 5 বছর হবে না।
রেজিগনেশন যদি রাজ্যসভার একজন মেম্বার সে চায় সে রিজাইন করতে, সে কার কাছে রিজাইন করবে? সে রিজাইন করতে পারে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে। রাজ্যসভার প্রিজাইডিং অফিসারকে আমরা অলরেডি জানি, রাজ্যসভার প্রিজাইডিং অফিসার হলো রাজ্যসভার চেয়ারম্যান। ভারতবর্ষের উপরাষ্ট্রপতি, তাই তিনি তার পদের অধিকার বলে রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান, তার কথা আর্টিকেল 64-এ বলা আছে। ভাইস প্রিসাইডিং অফিসারকে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, তিনি রাজ্যসভা থেকে রাজ্যসভার একজন সদস্য। মাথায় রাখবে, যিনি রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান তিনি কিন্তু রাজ্যসভার সদস্য, কিন্তু রাজ্যসভার যিনি চেয়ারম্যান অর্থাৎ উপরাষ্ট্রপতি, যে পদের অধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হয়েছে, সে কিন্তু রাজ্যসভার সদস্য নয়। এটাও যেন আমরা মাথায় রাখি। সবাই এই অবধি আমি যা যা বললাম ক্লিয়ার হয়েছে? কারোর কোনো ডাউট নেই আশা করি এখন অবধি আমি যা যা বলেছি? ঠিক আছে, চলো তাহলে এই অবধি থাকলো আমাদের। নেক্সট দিন আমাদের আর একটা ক্লাস থাকবে পার্লামেন্টের। সেই দিন আমি কিছু কিছু মোশন, কয়েকটা তোমার ওই মানি বিল, পাবলিক অ্যাকাউন্ট কমিটি, এরকম কিছু কিছু জিনিস থেকে প্রশ্ন আমাদের করা হয় জয়েন্ট সেশন, সেগুলো একটু আলোচনা করে দেবো। সেটা হয়ে গেলে তোমাদের পার্লামেন্ট কমপ্লিট হয়ে যাবে, দেন আমরা সুপ্রিম কোর্ট আলোচনা করব। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, তোমাদের সাথে আমার নেক্সট কবে দেখা হবে? নেক্সট কবে ক্লাস আছে পলিটির? বুধবার দিন সন্ধ্যে 6টা থেকে ক্লাস হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস তো এই সপ্তাহে একটাই হলো, পরের সপ্তাহে আশা করি সোমবার দিনও তোমাদের একটা ক্লাস নিয়ে নিতে পারবো। এবং অ্যাজ ইউজুয়াল তোমাদের তো সোমবার দিন একটা ক্লাস দেয়া আছে, আর একটা বোধহয় আছে বুধবার দিন সকালের দিকে। তো আশা করি পরের সপ্তাহে দুটো ক্লাসই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।